একটি প্রতিষ্ঠান যখন তৈরি করা হয় তখন এটা মনে করা হয় যে ওই প্রতিষ্ঠানটি অনন্তকাল ধরে চলবে। কিন্তু ওই প্রতিষ্ঠানটির যাবতীয় আর্থিক অবস্থা, অর্থাৎ ওই প্রতিষ্ঠানটির মোট লাভ কত আছে বা ক্ষতি কত আছে, প্রতিষ্ঠানটির সম্পদ বেশি না দায় বেশি, এই সকল বিষয় বিবেচনা করার জন্য একটি নির্দিষ্ট সময় পর পর ওই প্রতিষ্ঠানটির যাবতীয় লাভ, ক্ষতি, সম্পদ এবং দায় এগুলো নির্ণয় করতে হয়। আর যে নির্দিষ্ট সময় পর পর, অর্থাৎ যে নির্দিষ্ট সময় অন্তর অন্তর ওই প্রতিষ্ঠানের যাবতীয় নেট লাভ, মোট লাভ, সম্পত্তি, দায়, মালিকানা সত্ত্ব এসব নির্ণয় করা হয়, সেই নির্দিষ্ট সময়টাকে বলা হয় হিসাবকাল। তো বন্ধুরা, যখন একটি প্রতিষ্ঠান তার হিসাবকালে তার যাবতীয় সম্পত্তি, দায় এবং নিট লাভ বা নিট ক্ষতি এগুলো বিবেচনা করতে চায় বা নির্ণয় করতে চায়, তখন তাকে ওই হিসাবকালের যাবতীয় লেনদেনগুলোকে সঠিকভাবে এবং সম্পূর্ণরূপে অন্তর্ভুক্ত করতে হয় এবং হিসাব করতে হয়। তো আমরা সকলে হয়তো বা জানি যে একটি প্রতিষ্ঠানে সাধারণত দুইভাবে হিসাব বা তথ্য সংরক্ষণ করা হয়। একটি হচ্ছে ক্যাশ বেসিস, অর্থাৎ নগদ ভিত্তিক, যেখানে নগদে ক্রয় হয়, নগদে বিক্রয় হয়। আর একটি হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস, অর্থাৎ বকেয়া ভিত্তিক, যেমন রয়েছে বেতন বা অগ্রিম প্রদান করা হয়েছে কোনো খরচ, বা এমনও হতে পারে যে বাকিতে ক্রয় করা হয়েছে, বাকিতে বিক্রয় করা হয়েছে, এগুলো। এখন দেখো বন্ধুরা, যখন একটি প্রতিষ্ঠান বর্তমান বছরের বা বর্তমান হিসাবকালের লেনদেনগুলোকে অন্তর্ভুক্ত করবে তার নিট লাভ নির্ণয় করার জন্য, তখন কিন্তু তার কাছে শুধুমাত্র বর্তমান বছরেরই লেনদেনগুলো আসবে না, এমনও হতে পারে যে তার কাছে বিগত বছরের লেনদেনগুলো আসতে পারে এবং তদ্রূপ পরবর্তী বছর অর্থাৎ আগামী বছরের লেনদেনগুলো এখানে অন্তর্ভুক্ত হতে পারে। তো এই জন্য বর্তমান বছরে যখন লেনদেনগুলো হিসাব করা হবে তখন এখানে আরো দুটি বছর এখানে আসতে পারে, একটি হচ্ছে বিগত বছর, আরেকটি হচ্ছে আগামী বছর, এবং তাকে এই দুটি বছরকে বর্তমান বছরের সঙ্গে মিলকরণ করে তারপরে তাকে বর্তমান বছরের যাবতীয় লেনদেনের হিসাব রক্ষণ করতে হবে, এবং এই হিসাব রক্ষণের পরেই সে ওই লেনদেনগুলো সুন্দরভাবে উপস্থাপন করার পরে সে তার নিট লাভ বা নিট ক্ষতি এবং চূড়ান্ত হিসাব বা আর্থিক বিবরণী নির্ণয় করতে পারবে। তো বন্ধুরা, এই যে বর্তমান বছরের সঙ্গে বিগত দুটি বছরের একটি মিলকরণ, এর নামে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। ধরো বর্তমানে হচ্ছে 2020 সাল, তো তুমি এই বছরের শেষে আর্থিক বিবরণী তৈরি করতে চাও। এখন যখন তুমি এই বছরের শেষে আর্থিক বিবরণী বা মোট সম্পত্তি বা মোট দায় নির্ণয় করতে চাও, তখন কিন্তু তোমাকে এই বছরের যাবতীয় লেনদেনগুলোকে সঠিকভাবে উপস্থাপন করতে হবে। কিন্তু এমনও হতে পারে যে এই 2020 সালের অর্থাৎ বর্তমান বছরের কিছু লেনদেন সম্পর্কযুক্ত হচ্ছে বিগত বছর অর্থাৎ 2019 সালের সাথে। হতে পারে কিছু বকেয়া আয় রয়েছে, হতে পারে কিছু বকেয়া ব্যয় রয়েছে, হতে পারে কিছু বকেয়া ব্যয় রয়েছে যা তুমি এখন পর্যন্ত পরিশোধ করনি, তো সেগুলো কিন্তু তোমাকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। ঠিক অনুরূপভাবে কিছু লেনদেন থাকতে পারে পরবর্তী বছরের অর্থাৎ 2021 সালের। ধরো তুমি কোনো খরচ করেছো, ধরো তুমি কোনো বিমা প্রদান করেছো এবং তুমি বিমাটি দিয়েছো 1 বছরের জন্য, এবং যে বিমাটি শুরু হয়েছিল এই 2020 সালের জুন মাসে, তাহলে এটি কিন্তু শেষ হবে বা তোমার 1 বছর কিন্তু পূর্ণ হবে 21 সালের জুন মাসে। এখন তুমি হিসাব করতেছো এখানে 20 সালের, কিন্তু এখানে কিন্তু অবশ্যই ওই বিমার মধ্যে 21 সালের 6 মাস অন্তর্ভুক্ত রয়েছে। এখন যখন তুমি এই 20 সালের যাবতীয় লেনদেনটা সম্পন্ন করবা বা সুসম্পন্ন করবা, তখন কিন্তু তোমাকে আর এই 21 সালকে অন্তর্ভুক্ত করলে চলবে না। তাহলে দেখো বন্ধুরা, অনেক সময় এমনই হয় যে পরবর্তী বছরের কিছু লেনদেন এই বর্তমান বছরের সঙ্গে অন্তর্ভুক্ত থাকে। এই জন্য এই বিগত বছর এবং পরবর্তী বছর এই দুটি বছরের সাথে মিলকরণ করতে হয় এই বর্তমান বছরের লেনদেনগুলোকে, তারপর আমরা পেতে পারি আমাদের বর্তমান বছরের সঠিক নিট লাভ বা নিট ক্ষতি, এবং এই নিট লাভ এবং নিট ক্ষতি দ্বারা আমরা নির্ণয় করতে পারি বর্তমান বছরের সম্পদ এবং দায়ের পরিমাণ, যার দ্বারা আমাদের প্রতিষ্ঠানের বাস্তবিক আর্থিক চিত্র ফুটে ওঠে। তো বন্ধুরা, এই যে বর্তমান হিসাবকাল বা বর্তমান বছরের সঙ্গে বিগত বছর এবং পরবর্তী বছর এর লেনদেনের যে একটি মিলকরণ, এর নাম হচ্ছে অ্যাডজাস্টমেন্ট প্রসেস।
তো আমরা খুব সহজেই কিন্তু একটি ডেফিনেশন বের করতে পারি, সেটি হচ্ছে চলতি বছরের লেনদেনের সাথে বিগত বছরের লেনদেনগুলোকে বাদ দিয়ে, অর্থাৎ যদি বকেয়া থাকে তো সেটিকে যোগ করে বা বাদ দিয়ে, এবং পরবর্তী বছরের লেনদেনগুলোকে অর্থাৎ 2021 সালের লেনদেনগুলোকে যা নেক্সট ইয়ার হবে সেগুলোকে সামঞ্জস্য করে বা মিল করে যে জাবেদা দাখিলা দেওয়া হয় তাকে বলা হয় সমন্বয় দাখিলা বা অ্যাডজাস্টমেন্ট প্রসেস, অর্থাৎ সমন্বয় সাধনের প্রক্রিয়া। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দ্য অ্যাডজাস্টমেন্ট প্রসেস অ্যান্ড কমপ্লিটিং দ্য অ্যাকাউন্টিং প্রসেস। তো বন্ধুরা, এই অধ্যায়টি কিন্তু প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং শুধুমাত্র এই অধ্যায়টি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট বা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টই নয়, এই অধ্যায়টি রয়েছে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট, এছাড়া রয়েছে মার্কেটিং ডিপার্টমেন্ট। তো আমরা আজকে ট্রাই করব এই অধ্যায়ের যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলো তোমাদের সামনে সম্পূর্ণরূপে উপস্থাপন করার। তো বন্ধুরা, চলো আজকে ক্লাসটি শুরু করি। তো বন্ধুরা, অ্যাডজাস্টিং এন্ট্রি বা সমন্বয় দাখিলা মূলত ব্যবসায়ের নিখুঁত ফলাফল পাওয়ার জন্য এবং আয় ও ব্যয়ের সঠিক পরিমাণ নির্ণয় করার জন্য, মোট কথা হচ্ছে ওভারঅল প্রতিষ্ঠানের সার্বিক সঠিক আর্থিক চিত্র দেখার জন্য অ্যাডজাস্টিং এন্ট্রি খুব প্রয়োজন। এখন আমরা দেখব যে কয় ধরনের হিসাবের বা কয় ধরনের লেনদেনের অ্যাডজাস্টিং এন্ট্রি হয়ে থাকে। খুব সহজে বলতে গেলে আমরা দেখব যে প্রশ্নপত্রে কেমন ধরনের তথ্য দেওয়া থাকবে অ্যাডজাস্টিং এন্ট্রি করার জন্য, বা সমন্বয় দাখিলা বা সমন্বয় জাবেদা করার জন্য কেমন ধরনের তথ্য দেওয়া থাকতে পারে। দেখো বন্ধুরা, প্রথমে হচ্ছে রেকর্ডেড, অর্থাৎ হিসাবভুক্ত বা লিপিবদ্ধকৃত, অথবা ট্রায়াল ব্যালেন্স রেওয়া মিলে অন্তর্ভুক্ত করা আছে। দেখো বন্ধুরা, এমন থাকতে পারে যে কোনো এন্ট্রির কথা রেওয়া মিলে দেয়া থাকতে পারে, সেই লেনদেনের কথাটাই আবার সমন্বয়ে দেওয়া আছে। ধরো একটি ট্রায়াল ব্যালেন্স আমার এখানে দেয়া আছে সাপ্লাইস এক্সপেন্স, অর্থাৎ সাপ্লাইসের জন্য ব্যয় হয়েছে 5,000 টাকা। তো বন্ধুরা, এই যে সাপ্লাইস, এটি হচ্ছে মূলত একটি প্রতিষ্ঠানের যাবতীয় কাগজ, কলম, আঠা, আইকা ইত্যাদি, এগুলোকে একত্রে বলা হয় সাপ্লাইস। এখন তো যখন আমি প্রথমে সাপ্লাইস ক্রয় করেছিলাম তখন ভেবেছিলাম যে এই সাপ্লাইসটি আমার সম্পূর্ণরূপে এই বছরে ব্যয় হয়ে যাবে, অর্থাৎ তখন আমি ডেবিট করেছিলাম ব্যয়টাকে, লিখছিলাম সাপ্লাইস এক্সপেন্স ডেবিট 5,000 টাকা, কারণ ব্যয় বৃদ্ধি পেয়েছে, তো অবশ্যই কিন্তু ডেবিট হয়েছে। কিন্তু বছরের শেষে আমি দেখতে পেলাম যে আমার হাতে আছে সাপ্লাইস 1,200 টাকা। এখন দেখো বন্ধুরা, সাপ্লাইস কিন্তু এখানেও আছে আর এখানেও আছে, অর্থাৎ এই যে সমন্বয়টা আছে এটি কিন্তু একটি রেকর্ডেড এন্ট্রির সমন্বয়, অর্থাৎ এটি কিন্তু পূর্বেই রেওয়া মিলে হিসাবভুক্ত করা আছে। তো প্রশ্নপত্রে এমন থাকতে পারে যে কিছু কিছু সমন্বয় দেওয়া থাকবে যেগুলো আগে থেকেই রেওয়া মিলে অন্তর্ভুক্ত করা আছে। আর দ্বিতীয় নিয়মটি হচ্ছে আনরেকর্ডেড, অর্থাৎ অলিপিবদ্ধকৃত বা হিসাব বহির্ভুক্ত, বা বলা যায় আউট অফ ট্রায়াল ব্যালেন্স, অর্থাৎ যেটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত করা হয়নি। দেখো বন্ধুরা, যদি আমার বলা থাকে এমন যে ডেপ্রিসিয়েশন টু বি চার্জড অন বিল্ডিং 10% অন টাকা 1 লাখ, অর্থাৎ 1 লক্ষ টাকার বিল্ডিং এর উপর অবচয় ধার্য করতে হবে 10%। এখন দেখো বন্ধুরা, এমনটা হতে পারে যে রেওয়া মিলে কোথাও ডেপ্রিসিয়েশন নামে কোনো এন্ট্রি অন্তর্ভুক্ত করা নেই। তো যেহেতু এটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত নেই, সেজন্য এটি হচ্ছে আনরেকর্ডেড বা অলিপিবদ্ধকৃত বা আউট অফ ট্রায়াল ব্যালেন্স। আর যেহেতু এখানে পূর্ব হতেই সাপ্লাইস অলরেডি হিসাবভুক্ত করা আছে রেওয়া মিলের মধ্যে, সেহেতু এটি হচ্ছে রেকর্ডেড বা হিসাবভুক্ত। তো বন্ধুরা, এই দুইভাবে প্রশ্নপত্রে তথ্য দেয়া থাকতে পারে। এখন দেখো বন্ধুরা, আমি একটু এখানে সমাধানটা করে দিচ্ছি। সেটি হচ্ছে এখানে প্রথমে ভেবেছিলাম যে আমার সাপ্লাইস এক্সপেন্স, সাপ্লাইয়ের জন্য ব্যয় হবে 5,000 টাকা, এটি ভেবে আমি অলরেডি হিসাবভুক্ত করে ফেলেছিলাম, এই সাপ্লাইসকে আমি ধরেছিলাম ব্যয় রূপে। কিন্তু আমি দেখলাম যে বছর শেষে দেখলাম যে আমার হাতে আছে সাপ্লাইস 1,200 টাকা, তো এটি কিন্তু অবশ্যই ব্যবহৃত হয়নি, এটি এখন আমার কাছে আছে সম্পদ রূপে, কারণ যদি ব্যবহার করা না হয় তবে তো সেটি অবশ্যই সম্পদ, তাই না? তো এখন দেখো বন্ধুরা, আমার কিন্তু এখানে সম্পত্তি বেড়ে গেল,
কারণ আমি এটা ধরেছিলাম যেটা আমার তো ব্যয় হবে, কিন্তু যখন ব্যয়টা না হলো তখন তো অবশ্যই সম্পত্তি বেড়ে গেল, কারণ আমার হাতে কিন্তু এটি অবশ্যই আছে, এই 1200 টাকার সাপ্লাইস। তো আমার সম্পত্তি বেড়ে যাওয়ার ফলে আমি লিখব সাপ্লাইস বা সাপ্লাইস অন হ্যান্ড, অর্থাৎ সমাপনী সাপ্লাইস ডেবিট, কারণ আমরা সকলে জানি যে সম্পত্তি বেড়ে গেলে হয় ডেবিট। টাকা হচ্ছে 1200। এখন দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার ব্যয় কমে গেল, কারণ আমি প্রথমে ভেবেছিলাম যে আমার সাপ্লাইসের ব্যয় হবে সম্পূর্ণ টাকাটি, অর্থাৎ আমি যে পরিমাণ সাপ্লাইস ক্রয় করেছিলাম সেই 5000 টাকা আমার সম্পূর্ণটাই হবে সাপ্লাইসের ব্যয়। কিন্তু আমি দেখলাম অ্যাকচুয়ালি আমার হাতে এখনো 1200 টাকার সাপ্লাইস রয়ে গেছে, তাহলে কিন্তু আমার ব্যয়টার 5000 টাকার ব্যয় হলো না, কারণ ব্যয়টা তাহলে হলো 5000 মাইনাস 1200, তাহলে আমার ব্যয় হলো 3800 টাকার। আমি কিন্তু এখন বলতেই পারি যে আমার কিন্তু ব্যয় কমে গেল। প্রথমে ব্যয় ধরেছিলাম 5000 টাকা, কিন্তু পরে দেখলাম যে না, আমার বাস্তবে ব্যয় হয়েছে 3800 টাকা, কারণ এই টাকার মধ্যে 1200 টাকার সাপ্লাইস এখন পর্যন্ত ব্যবহার করা হয়নি। সুতরাং বন্ধুরা, ব্যয় কিন্তু কমে গেল। তো ব্যয় কমে গেলে আমি বলেছিলাম যে ব্যয় বেড়ে গেলে হয় ডেবিট, তো ব্যয় কমে গেলে কিন্তু অবশ্যই হবে ক্রেডিট। এটা আমি বলেছিলাম অ্যাকাউন্টিং ইকুয়েশনে ক্লাসের সময়। তো লিখলাম সাপ্লাইস এক্সপেন্স ক্রেডিট, যেহেতু ব্যয় কমে গেছে সেহেতু হবে ক্রেডিট 1200 টাকা। এই হচ্ছে বন্ধুরা এইটির সমন্বয় জাবেদা বা অ্যাডজাস্টিং এন্ট্রি। এবার হচ্ছে আনরেকর্ডেড। এখানে বলা হচ্ছে যে ডেপ্রিসিয়েশন টু বি চার্জড অন বিল্ডিং 10% অন টাকা 1 লাখ। তো এখানে কিন্তু রেওয়ামিল দেয়া নেই, আর রেওয়ামিল দেওয়া থাকলেও সেখানে কিন্তু ডেপ্রিসিয়েশন নামে কোনো প্রকার এন্ট্রি অন্তর্ভুক্ত করা নেই। অর্থাৎ খুব সহজে বলতে গেলে, যখন তুমি দেখবা সমন্বয়তে এমন সব লেনদেন অন্তর্ভুক্ত করা আছে যেই লেনদেনের কোনো প্রকার এন্ট্রির কথা রেওয়ামিলে অন্তর্ভুক্ত নেই, সেটি হচ্ছে আনরেকর্ডেড। তো হয়তো তোমরা অনেকেই জানো যে ডেপ্রিসিয়েশন বা অবচয় জাবেদা হয় একটি কমন জাবেদা, সেটি হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, আর হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এখানে বলা হচ্ছে যে 1 লক্ষ টাকার উপর 10%, তাহলে চলে আসে 10,000 টাকা। যেহেতু রেওয়ামিলে ডেপ্রিসিয়েশন নামে কোনো প্রকার বা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নামে কোনো প্রকার এন্ট্রি অন্তর্ভুক্ত করা নেই, সেহেতু এটি হচ্ছে আনরেকর্ডেড বা আউট অফ ট্রায়াল ব্যালেন্স। অথবা দেখো বন্ধুরা, প্রশ্নপত্রে হয়তোবা রেওয়ামিলে বিল্ডিং এর টাকাটি দেয়া থাকতে পারে, তথাপি কিন্তু এটি একটি আনরেকর্ডেড। কারণ হচ্ছে এটা যে আমি এখানে করব অবচয়ের জাবেদা, আর এই অবচয়টা কিন্তু রেওয়ামিলে অন্তর্ভুক্ত করা নেই। তো বন্ধুরা, এই হচ্ছে রেকর্ডেড আর এই হচ্ছে আমরা হয়তো অনেকেই জানি যে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে যদি ব্যয় বৃদ্ধি পায় তবে ডেবিট হয়, আর যদি ব্যয় হ্রাস পায় তবে হয় ক্রেডিট। অনুরূপভাবে যদি সম্পদ বৃদ্ধি পায় তবে হয় ডেবিট, এবং সম্পদ যদি কমে যায় তাহলে হয় ক্রেডিট। ঠিক একইভাবে যদি উত্তোলন ড্রয়িংস বা উইথড্র বৃদ্ধি পায় তবে হয় ডেবিট, আর যদি হ্রাস পায় তবে হয় ক্রেডিট। অর্থাৎ ব্যয়, সম্পত্তি এবং উত্তোলন যদি এই তিনটি ইনক্রিজ হয় অর্থাৎ বৃদ্ধি পায় তবে হয় ডেবিট, আর যদি হ্রাস পায় অর্থাৎ ডিক্রিজ হয় বা কমে যায় তাহলে হয় ক্রেডিট। ঠিক অপরদিকে যদি আয় এবং দায় অর্থাৎ রেভিনিউ বা ইনকাম অথবা লাইবিলিটিস যদি এটি বৃদ্ধি পায় তবে হয় ক্রেডিট, আর হ্রাস পায় বা কমে যায় তবে হয় ডেবিট। এখন দেখো বন্ধুরা, আমরা এবার দেখব এই যে অ্যাডজাস্টিং এন্ট্রি বা সমন্বয় দাখিলা, এটি কত প্রকার আছে। অ্যাডজাস্টিং এন্ট্রি মূলত হয় 4 প্রকার। প্রথমে হচ্ছে অ্যাডভান্স অর্থাৎ অগ্রিম, এরপর হচ্ছে অ্যাক্রুড বকেয়া, এরপর হচ্ছে প্রফেশনাল অর্থাৎ ভবিষ্যৎ ব্যবস্থা, এবার হচ্ছে আদার্স অন্যান্যগুলোকে আমি এখানে আদার্স নামে চিহ্নিত করলাম। প্রথমে দেখবো আমি অ্যাডভান্স। তো বন্ধুরা, এই অ্যাডভান্সকে কিন্তু অনেক সময় বিভিন্ন নামে সম্বোধন করা হয়। যেমন অ্যাডভান্সকে বলা যায় প্রিপেইড, তারপরে আনএক্সপায়ার্ড, এভাবে অনেক নামে বলা যায়।
এখন দেখো বন্ধুরা, এই অ্যাডভান্স মানে হচ্ছে অগ্রিম। তো এই অ্যাডভান্স হতে পারে দুইভাবে, একটি হতে পারে আয় অগ্রিম, আরেকটি হতে পারে ব্যয় অগ্রিম। তো প্রথম আমি দেখব ব্যয় অগ্রিম, অর্থাৎ একটি এক্সপেন্স অ্যাডভান্স, ব্যয় অগ্রিম। মূলত এটি হচ্ছে এমন যে ধরো তুমি কোনো ব্যয়, তোমার ব্যয় হয়নি, তুমি এর পূর্বেই ব্যয়টাকে প্রদান করে দিলে। মনে করো এমন অনেক সময় হয় যে আমরা অগ্রিম বাড়ি ভাড়া দেই, অগ্রিম বীমা দেই, অর্থাৎ যে ব্যয়টি আমার এখন পর্যন্ত সম্পন্ন হয়নি, কিন্তু আমি তার সম্পন্ন হওয়ার পূর্বেই ব্যয়টি প্রদান করে দিয়েছি। ধরো আমি প্রতি মাসে ভাড়া দিব 200 টাকা, কিন্তু আমি করলাম কি যে বর্তমান মাসে আমি একসাথে 4 মাসের ভাড়া প্রদান করলাম। তাহলে দেখো বন্ধুরা, আমি কিন্তু ইউজ করতেছি বর্তমান মাসে, কিন্তু আমি কিন্তু ভাড়া দিয়েছি মোট 4 মাসের, অর্থাৎ এখানে কিন্তু আমার 3 মাসের ভাড়াটা আমি অগ্রিম দিয়েছি। তো এটা হচ্ছে একটা অগ্রিম ব্যয়। তো এইভাবে হতে পারে এখানে যে অগ্রিম তুমি রেন্ট ভাড়া দিতে পারো অগ্রিম, বা যে কোনো ব্যয় দিতে পারো অগ্রিম, অথবা ইন্স্যুরেন্স বীমা এটাও তোমার হতে পারে অগ্রিম। ধরো তুমি 2 বছরের জন্য বীমা দিচ্ছ, বা তুমি ধরো 1 বছরের জন্য বীমা দিচ্ছ, যেখানে 3 মাসের বীমা এখনো অগ্রিম আছে। এখন দেখো বন্ধুরা, যদি অগ্রিম হয় ব্যয়টি, তবে অগ্রিম ব্যয় একটি সম্পদ, কারণ ব্যয়টি আমার মূলত পূর্ণ হয়নি, আমি অগ্রিম দিয়েছি, অর্থাৎ তার কাছে আমার ওই ব্যয়টা এখনো সম্পদ রূপে আছে। তো এই জন্য এখানে তখন জাবেদা হবে প্রিপেড এক্সপেন্স ডেবিট, আর ওই এক্সপেন্সটি ক্রেডিট। অর্থাৎ তুমি যে ব্যয়টি অগ্রিম দিচ্ছ সেই ব্যয়টির পূর্বে লিখবা প্রিপেড এক্সপেন্স ডেবিট, আর ওই ব্যয়টি হবে ক্রেডিট। কিন্তু যদি অগ্রিম ব্যয় কমে যায়, অর্থাৎ ধরো রেওয়া মিলে তোমার অগ্রিম ব্যয় দেওয়া ছিল 5,000 টাকা, কিন্তু সমন্বয়তে বলা হলো যে তোমার অগ্রিম ব্যয় এখন বর্তমানে আছে 3,000 টাকা, এখানে কিন্তু বন্ধুরা তোমার অগ্রিম ব্যয় কিন্তু কমে গেল। তো যদি অগ্রিম ব্যয় কমে যায় মানে কি, সম্পত্তি কমে গেল আর ব্যয় বেড়ে গেল, তখন এটি হবে বিপরীত হয়ে যাবে, অর্থাৎ ওই যে এক্সপেন্সটা সেটি হয়ে যাবে ডেবিট, আর যে প্রিপেড এক্সপেন্স যা আমি লিখছিলাম সম্পদ রূপে সেটি হয়ে যাবে ক্রেডিট। তো এটা হচ্ছে মূলত অগ্রিম ব্যয়ের দুটি জাবেদা। প্রশ্নপত্রে যেমন থাকবে দেয়া তথ্য, তুমি সেই রূপ হিসেবে ওটাকে কাউন্ট করবা বা হিসাববদ্ধ করবা। আমি বাকিটা দেখাবো তোমাকে অঙ্কের সমাধানের সময়। এবার হচ্ছে দ্বিতীয় অগ্রিম, এটা হচ্ছে আয় অগ্রিম বা ইনকাম, অ্যাডভান্স ইনকাম বা আয় অগ্রিম। অর্থাৎ আমি আয়টি এখন পর্যন্ত উপার্জন করিনি, কিন্তু আমি আয়ের টাকাটি গ্রহণ করেছি। মূলত এটি হচ্ছে ধরো আমি কোনো কাজ করলাম না, বা আমি সেবাটি প্রদান করিনি, কিন্তু সেবাটি প্রদান করার পূর্বেই আমি তার কাছ থেকে টাকাটি গ্রহণ করলাম, অর্থাৎ এখানে কিন্তু আমার আয়টি অগ্রিম হয়ে গেল। তো যদি আয়টি অগ্রিম হয় তখন আমি কিন্তু তার কাছে দায়বদ্ধ হয়ে গেলাম, কারণ যেহেতু আমি তাকে এখন পর্যন্ত সেবাটি প্রদান করিনি কিন্তু টাকাটি গ্রহণ করে ফেলেছি, অর্থাৎ আমি কিন্তু তার কাছে দায়বদ্ধ। তো যদি অগ্রিম আয় হয় তখন জাবেদা হবে সার্ভিস রেভিনিউ ডেবিট, অর্থাৎ এখানে যা থাক, যে রেভিনিউ থাকবে ওইটি হবে ডেবিট, আর হবে আনআর্নড সার্ভিস রেভিনিউ ক্রেডিট। কারণ এখানে হচ্ছে আমি দায়বদ্ধ, আর সেই দায়টার নাম হচ্ছে আনআর্নড সার্ভিস রেভিনিউ, অর্থাৎ অনুপার্জিত। এখানে যদি থাকে রেন্ট বা অন্য কোনো আয়ের নাম থাকে, তুমি সেই নামটি এখানে প্রয়োগ করবা। এটা মূলত জাবেদা। এখন যদি বলা হয় যে ধরো আমি যখন এখানে অগ্রিম আয়টি করেছিলাম তখন জাবেদা হয়েছে যে রেভিনিউ ডেবিট আর আনআর্নড রেভিনিউ ক্রেডিট, কিন্তু যদি ওই অগ্রিম আয়টি এবার আমার আয় উপার্জন হয়ে যায়, অর্থাৎ যদি এমন বলা হয় যে আনআর্নড রেভিনিউ হ্যাজ বিন আর্নড, অর্থাৎ আমার যে অগ্রিম যে আয়টি ছিল সেটি এবার উপার্জন হয়ে গেছে, তো তখন আমার দায়টা কমে যাবে। সুতরাং তখন জাবেদা হবে আনআর্নড রেভিনিউ ডেবিট, আর যেহেতু আয় হয়েছে সেহেতু আয়টি হবে ক্রেডিট, রেভিনিউ ক্রেডিট। তো এটি হচ্ছে আমার অ্যাডভান্স ইনকাম বা অ্যাডভান্স রেভিনিউর জাবেদা। এবার দেখবো আমি অ্যাক্রুড বা বকেয়া। তবে এই অ্যাক্রুডটি প্রশ্নপত্রে অনেক নামে উল্লেখ করা থাকে, যেমন বলা হতে পারে যে ডিউ, আউটস্ট্যান্ডিং বা নট পেইড, টু বি পেইড, ওমিটেড, পেয়েবল, ওয়িং, এরিয়ার ইত্যাদি বহু নামে এটিকে উল্লেখ করা থাকতে পারে। এখন দেখো বন্ধুরা, এই যে বকেয়া, এই বকেয়াও কিন্তু দুই রকম ভাবে হতে পারে, একটি হচ্ছে বকেয়া ব্যয়, আরেকটি হচ্ছে বকেয়া আয়। এখন দেখো বন্ধুরা, যদি বকেয়া ব্যয় হয়, অর্থাৎ আমার একটি ব্যয় হয়েছে কিন্তু আমি এখন পর্যন্ত সেই ব্যয়টিকে পরিশোধ করিনি, অর্থাৎ এখানে কিন্তু আমার দায় বৃদ্ধি পেয়েছে, কারণ আমাকে তো অবশ্যই সেই ব্যয়টিকে পেমেন্ট বা পরিশোধ করতে হবে।
সুতরাং যদি বকেয়া ব্যয় হয় তখন জাবেদা হবে ওই এক্সপেন্সটি ডেবিট, যেহেতু ব্যয় হয়েছে সেহেতু অবশ্যই ডেবিট হবে, ব্যয় বৃদ্ধি পেয়েছে ডেবিট। আর যেহেতু ব্যয় বাড়ার পাশাপাশি আমি ব্যয়টি এখন পর্যন্ত পেমেন্ট করিনি বা পরিশোধ করিনি, সেহেতু আমার দায় বৃদ্ধি পেয়েছে, আর দায় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। সুতরাং হবে এক্সপেন্স পেয়েবল ক্রেডিট। এখানে যে এক্সপেন্স থাক, যদি বলা হয় প্রশ্নপত্রে যে অ্যাক্রুড স্যালারিজ এক্সপেন্স, অর্থাৎ বকেয়া বেতন খরচ, তো যেহেতু এখানে বকেয়া আছে সেহেতু এখানে অবশ্যই ব্যয় তো হয়েছে, তাই না, বেতন একটা ব্যয়, তো যদি ব্যয় হয় তবে হবে স্যালারিজ ডেবিট, কারণ ব্যয় বৃদ্ধি পেয়েছে, তো ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট। পাশাপাশি ব্যয়টি আমি এখনো পরিশোধ করিনি, অর্থাৎ ব্যয়টি রয়েছে অ্যাক্রুড বা বকেয়া আছে, আর বকেয়া ব্যয় হচ্ছে একটি দায়, তো সেই জন্য হবে স্যালারিজ পেয়েবল ক্রেডিট। এটি হচ্ছে মূলত অ্যাক্রুড এক্সপেন্সের জাবেদা। এবারে যদি আয় বকেয়া হয় বা অনাদায়ী হয়, অর্থাৎ আমার আয় হয়েছে কিন্তু আমি টাকাটা আমার মতো পাইনি, টাকাটা আমি পাবো, তো এই ক্ষেত্রে হবে রিসিভাবেল ডেবিট। এখানে হতে পারে ইন্টারেস্ট রিসিভাবেল, হতে পারে অ্যাকাউন্ট রিসিভাবেল, যা হোক হবে রিসিভাবেল ডেবিট, আর হবে রেভিনিউ ক্রেডিট। যেহেতু আমার আয় হয়েছে, আয় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট, সেটা দিলাম ক্রেডিট। কিন্তু আয়টা আমি পাইনি, আয়টা আমি এখনো পর্যন্ত পাইনি, আয়টা আমি পাবো, তো যেহেতু আমি পাবো সেহেতু সম্পদ অবশ্যই, আর সেই সম্পদের নাম হচ্ছে রিসিভাবেল, সেটি হচ্ছে ডেবিট, আর সম্পদ বৃদ্ধি পেলে হয় ডেবিট। তো বন্ধুরা এই হচ্ছে আমার অ্যাডভান্স আর এই হচ্ছে অ্যাক্রুড। এবার আমি দেখব প্রফেশনাল বা ভবিষ্যৎ ব্যবস্থা। যখন একজন ব্যক্তি তার প্রতিষ্ঠানের জন্য কোনো স্থায়ী সম্পদ ক্রয় করে, হতে পারে ইকুইপমেন্ট বা বিল্ডিং বা অন্য কোনো স্থায়ী সম্পত্তি, তখন কিন্তু 1 বছর পরে ওই সম্পদটি ব্যবহার করার ফলে কিন্তু তার মূল্য কমে যায় বা মূল্য হ্রাস পায়। এই যে মূল্যটা হ্রাস পায় তার নাম হচ্ছে ডেপ্রিসিয়েশন বা অবচয়। তো এই জন্য ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান স্থায়ী সম্পত্তির উপর একটি অবচয় ধার্য করে। তো এই অবচয় যাবে হয় মূলত অবচয় ডেবিট, আর যেহেতু ওখানে সম্পত্তি কমে গেল সেহেতু হয় ওই সম্পত্তি ক্রেডিট। কিন্তু এর আরেকটি নিয়ম রয়েছে অ্যাডজাস্টিং এ, এবং সেখানে যাবে হয় ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর অ্যাকোমোডেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। অর্থাৎ একটি সঞ্চিতি তৈরি করা হয় এবং সেই সঞ্চিতিতে টাকার পরিমাণ প্রতি বছরই সঞ্চয় করা হয় বা জমা রাখা হয়। এবারে বন্ধুরা আরেকটি বিষয় আছে যেটা হচ্ছে ভবিষ্যতের জন্য করা হয়। যেমন একটি প্রতিষ্ঠান যখন চালু করা হয় তখন কিন্তু সেখানে নগদের পাশাপাশি বাকিতেও অবশ্যই লেনদেন হয়। ঠিক অনুরূপভাবে কিন্তু বাকিতে বিক্রয় হয়ে থাকে, আর বাকিতে বিক্রয় যে টাকাগুলি সেগুলি কিন্তু সব টাকা যে সংগ্রহ করা যাবে এমনটা না হতে পারে। এই জন্য প্রতিষ্ঠানটি এটি মনে করে যে বাকিতে যত প্রকার বিক্রয় করা আছে সেই দেনাদারের কাছ থেকে সব টাকা আদায় না হতে পারে, অর্থাৎ কিছু টাকা এখনো থাকতে পারে অনাদায়ী রূপে। এই জন্য যেহেতু প্রতিষ্ঠানে কোনো প্রকার ক্ষতি না হয় বা ক্ষতির সম্মুখীন না হয়, এই জন্য ওই দেনাদারের উপর তারা একটি সঞ্চিতি বা অনাদায়ী দেনা ধার্য করে রাখে। এর জাবেদা হবে ব্যাড ডেট ডেবিট, আর হচ্ছে অ্যালাউন্স ফর ব্যাড ডেট ক্রেডিট। এটা হচ্ছে ব্যাড ডেটের জাবেদা, আর এটি হচ্ছে ডেপ্রিসিয়েশনের জাবেদা। এ দুটো হচ্ছে ভবিষ্যৎ, কারণ এ দুটো অল টাইম ফিউচারকেই ইন্ডিকেট করে, এটি বর্তমানকে না। কারণ এখন পর্যন্ত টাকাটা আমি পাবো না, টাকাটা আমি পাবো কিনা তাও জানি না, কিন্তু আগে থেকে ধরা হয় যে আমি যে পরিমাণ টাকা বাকিতে বিক্রয় করেছি বা যে পরিমাণ টাকা আমার দেনাদার আছে সেই টাকার থেকে আমি কিছু টাকা হয়তোবা নাও পেতে পারি। যেহেতু এটি ফিউচার নিয়ে সেহেতু এখানে এটা হচ্ছে প্রফেশনাল বা ভবিষ্যৎ। এবার আমি দেখব আদার্সের মধ্যে কি কি আছে। ধরো প্রশ্নপত্রে বলা আছে এন্ডিং ইনভেন্টরি, তো যদি প্রশ্নপত্রে সমাপনী পণ্যের মূল্য থাকে তখন জাবেদা হবে যে এন্ডিং ইনভেন্টরি ডেবিট, কারণ প্রতিষ্ঠানে প্রথম যখন পণ্য ক্রয় করে রাখে তখন সে মনে করে যে সেটি যাবে। কিন্তু যদি এমন হয় যে প্রতিষ্ঠানের শেষে, অর্থাৎ ওই হিসাবকাল শেষে বা বছর শেষে দেখতে পেল যে তার হাতে কিছু পণ্য রাখা আছে, তো এই যে পণ্যটি রাখা আছে সেটি কিন্তু অবশ্যই রাখা আছে অবিকৃত রূপে, অর্থাৎ বিক্রয় করা হয়নি তাই রাখা আছে। আর যা বিক্রয় করা হয়নি অর্থাৎ রাখা আছে তা কিন্তু অবশ্যই সম্পদ। তো এখানে লিখলাম এন্ডিং ইনভেন্টরি ডেবিট, আর পাশাপাশি হবে পারচেজ ক্রেডিট অথবা কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। তবে এইখানে আরেকটি নিয়ম অনুসারে করা যায়, সেখানে ইনকাম সামারি হয় ক্রেডিট। এবারে হচ্ছে উত্তোলন। যদি
প্রতিষ্ঠান থেকে মালিক কোনো পণ্য উত্তোলন করে, তবে কিন্তু আমি বলেছিলাম যে উত্তোলন বৃদ্ধি পেলে হয় ডেবিট। তো লিখবে এখানে ড্রয়িং ডেবিট বা উইথড্র ডেবিট। আর হচ্ছে যেহেতু এখানে পণ্য কমে যাচ্ছে, আর পণ্য মূলত কমে ক্রয়কৃত পণ্য থেকে, আর যেহেতু পণ্য সংগ্রহ করা হয় মূলত ক্রয়ের মাধ্যমে, সেহেতু এখানে ক্রয় কমে গেল, আর লিখলাম পারচেজ ক্রেডিট। এটি হচ্ছে মূলত যদি প্রতিষ্ঠান থেকে মালিক কোনো প্রকার পণ্য উত্তোলন করে। এবার হচ্ছে দেখো অনেক সময় এমনটা হয় যে প্রতিষ্ঠানের হিসাব রক্ষক বা যিনি লেনদেন লিপিবদ্ধ করেন সে কিছু ভুল করতে পারে। তো মনে করো সে কোনো সম্পদ ক্রয় করলো এবং সেই সম্পদটিকে সে পারচেজ বা ক্রয়ের বইতে অন্তর্ভুক্ত করলো। অর্থাৎ আমি কিন্তু বলেছিলাম একটি ক্লাসে যে সম্পদ কিন্তু কোনো প্রকার ব্যয় না, সম্পদ কিন্তু কোনো প্রকার ব্যয়তে অন্তর্ভুক্ত হবে না। কিন্তু যদি কোনো হিসাব রক্ষক বা যে লেনদেন লিপিবদ্ধ করেন সে যদি ভুলক্রমে সম্পদ ক্রয় করে সেটিকে ক্রয় বইতে লিপিবদ্ধ করেন, তখন জাবেদা হবে যে সম্পদ সে ক্রয় করেছিল, হতে পারে বিল্ডিং বা ইকুইপমেন্ট, সেটি হবে ডেবিট। আর যেহেতু এখানে পারচেজের বইতে অন্তর্ভুক্ত করা হয়েছে, আর যখন সে সম্পদটি ক্রয় করে ক্রয় বইতে অন্তর্ভুক্ত করেছে তখন কিন্তু তার ক্রয় বইটি অবশ্যই বৃদ্ধি পেয়েছে, ক্রয় বই টাকাটি বৃদ্ধি পেয়েছে। আর এখন তাকে টাকাটি কমে যেতে, কারণ এটি তো মূলত ক্রয় বইতে অন্তর্ভুক্ত হবে না। আর যেহেতু এখানে ক্রয় কমে যাবে সেহেতু হবে পারচেজ ক্রেডিট। এরপর হচ্ছে দেখো এমনও হতে পারে যে প্রতিষ্ঠানে কোনো প্রকার অস্বাভাবিক ক্ষতির সম্মুখীন হতে পারে তার নগদ টাকা চুরি গেল, বা আগুনে কোনো প্রকার পণ্য বিনষ্ট হলো ইত্যাদি। তো যদি এমন কোনো কথা প্রশ্নপত্রে উল্লেখ করা থাকে তখন হতে পারে আগুনে বিনষ্ট পণ্য বা নগদে চুরি বা কোনো অস্বাভাবিক ক্ষতি, তখন এর জাবেদা হবে অ্যাবনর্মাল লস, অর্থাৎ অস্বাভাবিক ক্ষতি ডেবিট। কারণ ক্ষতি এক প্রকার ব্যয় হিসেবে ধরা হয়, তো সেই জন্য ব্যয় বৃদ্ধি পেয়েছে ডেবিট। আর ইনভেন্টরি ক্রেডিট, যদি প্রশ্নপত্রে বলা হয় যে আগুনে বিনষ্ট পণ্য, অর্থাৎ পণ্য বিনষ্ট হয়ে গেছে, সেহেতু ইনভেন্টরি বা পণ্য ক্রেডিট, পণ্য কমে গেল। তবে এখানে অনেক সময় অনেকে লেখে লস ইন ফায়ার ডেবিট, তুমি যা লেখো তা হবে। এবারে হচ্ছে অনেক সময় এমন হয় যে প্রতিষ্ঠান নিজের স্বার্থের জন্য বা প্রতিযোগিতা টিকে থাকার জন্য সে মুনাফাবাদেই পণ্য বিক্রয় করে। আর যদি প্রশ্নমতে বলা হয় যে সেলস দ্য গুডস উইথআউট প্রফিট, অর্থাৎ মুনাফা বাদেই সে পণ্য বিক্রয় করেছে, তখন জাবেদা হবে সেলস ডেবিট পারচেজ ক্রেডিট। সাধারণত আমরা জানি যে পারচেজ হয় ডেবিট আর সেলস হয় ক্রেডিট, কিন্তু এইখানে কিন্তু হবে বিপরীত। কারণ যখন একটি প্রতিষ্ঠান পণ্য ক্রয় করে তখন সেটি মনে করে যে সে কিন্তু এই পণ্যটি অবশ্যই বিক্রয় করবে এবং সে বিক্রয় করবে মুনাফা অর্জনের জন্য। কিন্তু যখন সে মুনাফাটি অর্জন করতে না পারে তখন কিন্তু তার আর বিক্রয়টি হয় না, কারণ এটি কিন্তু আর মুনাফার জন্য বিক্রয় হলো না। আর যেহেতু এটি মুনাফার জন্য বিক্রয় হয়নি, তার মানে হচ্ছে এটি কিন্তু বিক্রয়টি হ্রাস পেল। আর যেহেতু বিক্রয় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট, তো অবশ্যই কিন্তু বিক্রয় হ্রাস পেলে হবে ডেবিট। এবারে হচ্ছে ধরো প্রতিষ্ঠান থেকে মালিক পণ্য উত্তোলন করেছে কিন্তু সেটি হিসাববদ্ধ করা হয়নি, তো এইখানে হবে ড্রয়িং ডেবিট আর অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। এবারে অনেক সময় প্রশ্নপত্রে থাকে ইনকাম ট্যাক্স, যদি প্রশ্নপত্রে কোনো প্রকার ইনকাম ট্যাক্সের কথা উল্লেখ করা থাকে তখন জাবেদা হবে ইনকাম ট্যাক্স ডেবিট আর ট্যাক্স পেয়েবল ক্রেডিট। তবে এইখানে যদি প্রশ্নপত্রে বলা হয় যে ক্রিয়েট এ প্রভিশন ফর ট্যাক্স, যদি প্রভিশনের কথা উল্লেখ করা থাকে তখন এখানে হবে ট্যাক্স প্রভিশন ক্রেডিট। এবারে হচ্ছে যদি প্রশ্নপত্রে উল্লেখ করা থাকে যে বিক্রিত পণ্য ফেরত দেওয়া হলো, তবে হবে সেলস রিটার্ন ডেবিট আর এআর ক্রেডিট, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এটি আমরা হয়তোবা ক্লাস 9-10 করেছি। তো বন্ধুরা এই হচ্ছে মূলত অ্যাডজাস্টিং জার্নাল। আমি এখানে জাস্ট তোমাদেরকে একটু টাচ দিলাম, বাকিটা আমি অঙ্কের সমাধানের সময় দেখিয়ে দেব। তবে এই ক্ষেত্রে একটি নিয়ম বলে দিচ্ছি আমি, খুব সহজ একটি নিয়ম, সেটি হচ্ছে প্রায়শই এমনটা হয় যে যদি রেওয়া মিলে দেয়া থাকে প্রিপেড এক্সপেন্স, অর্থাৎ যদি রেওয়া মিলে দেয়া থাকে এই প্রিপেড এক্সপেন্স, তবে অ্যাডজাস্টিং করার সময় এই প্রিপেড এক্সপেন্স হয় ক্রেডিট আর এক্সপেন্স হয় ডেবিট, তখন এই জাবেদাটি হবে।
আমি আবার বলতেছি, যদি প্রশ্নপত্রে রেওয়া মিলে দেয়া থাকে প্রিপেড এক্সপেন্স, তখন জাবেদা হবে এক্সপেন্স ডেবিট আর প্রিপেড এক্সপেন্স ক্রেডিট। আর যদি প্রশ্নপত্রে দেয়া থাকে, অর্থাৎ যদি প্রশ্নপত্রে রেওয়া মিলে দেয়া থাকে এক্সপেন্স, তখন জাবেদা হবে এটি, অর্থাৎ এক্সপেন্স হবে ক্রেডিট আর প্রিপেড এক্সপেন্স হবে ডেবিট। খুব সহজে বলতে গেলে রেওয়া মিলে যে এন্ট্রি দেওয়া থাকবে সেটি হবে ক্রেডিট। এটি একটি খুব সহজ নিয়ম, তবে এই নিয়ম কিন্তু সব ক্ষেত্রে প্রয়োগ করা যায় না, কিছু ক্ষেত্রে এই নিয়মটি প্রয়োগ করা যায়। বাকিটা আমি তোমাদেরকে অঙ্কের সমাধানের সময় দেখিয়ে দেবো। তো এখন আমরা দেখব ক্লোজিং এন্ট্রিজ বা সমাপনী দাখিলা। আমরা সকলেই জানি যে একটি হিসাবকাল শেষে যাবতীয় আয় এবং ব্যয়গুলোকে কিন্তু ইনকাম সামারি বা আয় ব্যয় বিবরণীতে অন্তর্ভুক্ত করা হয়। তো এই ইনকাম সামারিতে মূলত অন্তর্ভুক্ত হয় আয়গুলি এবং মোট আয়গুলি যোগ করে সেখান থেকে বাদ দেওয়া হয় ব্যয়গুলি। এরপর নির্ণয় করা হয় নিট লাভ বা নিট ক্ষতি। যদি আয় বেশি হয় তবে হবে লাভ, আর যদি ব্যয় বেশি হয় তবে হবে ক্ষতি। তো বন্ধুরা, এই ইনকাম সামারি তৈরি করার পরে ওই আয় আর ওই ব্যয়গুলো, যেগুলোকে আমি অলরেডি ইনকাম সামারির মধ্যে অন্তর্ভুক্ত করে ফেলেছি, সেই আয় ও ব্যয়গুলোকে হিসাববদ্ধ বা বন্ধ করার জন্য, অর্থাৎ খুব সহজে বলতে গেলে সেই আয় ও ব্যয়গুলোকে ক্লোজ করার জন্য যে জাবেদা দাখিলা দেওয়া হয় তার নাম হচ্ছে ক্লোজিং এন্ট্রিজ। এইখানে খুব সহজ একটা নিয়ম হচ্ছে যে আমরা বাস্তবে আয় বাড়লে হয় ক্রেডিট, তো এইখানে জাস্ট তার বিপরীত হবে, অর্থাৎ তুমি আয় করবে ডেবিট। আর হচ্ছে ব্যয় সাধারণত হয় ডেবিট, কিন্তু এইখানে তার উল্টো হবে, হবে ক্রেডিট। এবং এই আয় ও ব্যয় ছাড়া আর দুটির জন্য জাবেদা হবে, একটি হচ্ছে নিট প্রফিট বা নিট লস, আরেকটি হচ্ছে উত্তোলন। তো আমরা জানি যে উত্তোলন হয় ডেবিট, তো এইখানে তার উল্টো হবে, অর্থাৎ উত্তোলন হবে ক্রেডিট। আর হচ্ছে নিট লাভ, লাভ একটি আয়, সুতরাং এই লাভটি হয় ক্রেডিট, তো এখানে হবে লাভটি ডেবিট। আর নিট লস একটি ব্যয় বা ক্ষতি, এই ক্ষতি হয় ডেবিট, কিন্তু এখানে হবে ক্রেডিট। এখন দেখো বন্ধুরা, প্রশ্নপত্রে যত প্রকার রেভিনিউ আছে এর জন্য ক্লোজিং এন্ট্রি হবে রেভিনিউ ডেবিট, অর্থাৎ প্রশ্নপত্রে যতগুলো রেভিনিউ থাকবে তুমি সবগুলো দিবে ডেবিট। ধরো মনে করো দেওয়া আছে রেন্ট রেভিনিউ, সার্ভিস রেভিনিউ, তুমি সবগুলো লিখবা রেন্ট রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ডেবিট। আর এর বিপরীতে তুমি লিখবা ইনকাম সামারি ক্রেডিট, অর্থাৎ এই প্রতিটা রেভিনিউ অন্তর্ভুক্ত হবে ইনকাম সামারির মধ্যে। এবারে দেখো বন্ধুরা, এই তুমি সবগুলো রেভিনিউকে যোগ করে যে যোগফল আসবে, সেই যোগফলের টাকাটাকে তুমি লিখবা ইনকাম সামারি ঘরে ক্রেডিটের পাশে। এবার হচ্ছে ফর এক্সপেন্স। তো এক্সপেন্সের ক্ষেত্রে হবে, যেহেতু বলেছিলাম এক্সপেন্স ব্যয় একটি, ব্যয় হয় ডেবিট, কিন্তু এখানে হবে তার বিপরীতটা। কারণ যখন তুমি আয়কে বিপরীত করে ফেলবা, অর্থাৎ আয়ের হিসাবটি বন্ধ হয়ে গেল, আর যখন তুমি ব্যয়কে বিপরীত করবা, অর্থাৎ ব্যয়ের হিসেবটাও বন্ধ হয়ে গেল। তো এখানে হবে ইনকাম সামারি ডেবিট। আর যাবতীয় যত প্রকার ব্যয় আছে প্রশ্নপত্রে, মনে করো দেয়া আছে রেন্ট এক্সপেন্স, ভাড়া ব্যয় বা স্যালারি এক্সপেন্স, যত প্রকার ব্যয় আছে তুমি সবগুলো ব্যয় লাগবা ক্রেডিট। এবারে তুমি সবগুলো ব্যয় যোগ করে দিবা, যোগ করার পরে যে অ্যামাউন্টে আসবে মোট, সেটি তুমি লিখবা ইনকাম সামারির ডেবিটের ঘরে বা কলামে। এবার হচ্ছে ড্রয়িং বা উইথড্র, উত্তোলন। এই উত্তোলন কিন্তু বন্ধুরা অন্তর্ভুক্ত হয় ক্যাপিটালের মধ্যে। তো এই ক্ষেত্রে যেহেতু উত্তোলন ডেবিট হয়, সেহেতু এখানে লিখবো উত্তোলন ক্রেডিট, অর্থাৎ উত্তোলনটি বন্ধ হয়ে গেল। যেহেতু ডেবিট ছিল আমি করে দিলাম ক্রেডিট, যে বিপরীত করলাম সঙ্গে সঙ্গে এটি বন্ধ হয়ে গেল। আর এর বিপরীতে আমি লিখবো ক্যাপিটাল ডেবিট। এবার হচ্ছে নিট প্রফিট আর নিট লস। যদি প্রফিট হয়, অর্থাৎ যদি আয় বেশি হয় বা আয় বড় হয়, ধরো আমার মোট আয় ছিল 12,000 টাকা আর মোট ব্যয় হচ্ছে 10,000 টাকা, তাহলে আমার কিন্তু লাভ হয় 2,000 টাকা। এটি হচ্ছে আমার নেট প্রফিট। যদি প্রফিট হয় তখন হবে ইনকাম সামারি ডেবিট আর ক্যাপিটাল ক্রেডিট, কারণ এই প্রফিট কিন্তু অন্তর্ভুক্ত হয় ইনকাম সামারির মধ্যে, কারণ এই প্রফিটটি পাওয়া যায় ইনকাম সামারির থেকে। এই জন্য আর প্রফিট কিন্তু একটি আয়, সুতরাং এটি হয় ক্রেডিট। তো যখনই আমি এই প্রফিটকে ডেবিট করব, সুতরাং প্রফিট হিসাবটি ক্লোজ হয়ে গেল। তো লিখলাম ইনকাম সামারি ডেবিট, এখানে লিখে দেওয়া প্রফিট আর ক্যাপিটাল ক্রেডিট। এখন দেখো বন্ধুরা,
যদি এমন হতো যে আমার আয় হয়েছে 10,000 টাকা আর ব্যয় হয়েছে 12,000 টাকা, অর্থাৎ ব্যয় কিন্তু বেশি হয়েছে 2,000 টাকা, আর তাহলে কিন্তু এটি হবে অবশ্যই আমার জন্য একটি ক্ষতি। যদি ক্ষতি হয় তবে হবে ক্যাপিটাল ডেবিট আর নেট লস বা ইনকাম সামারি ক্রেডিট। এখানে তুমি লিখে দেবা ইনকাম সামারি নেট লস ক্রেডিট। লস হয় ডেবিট, যখনই আমি এই লসকে বিপরীতকরণ করব বা উল্টিয়ে দেব, আমি লসকে ক্রেডিট করে দেব, তখন এটি ক্লোজ হয়ে যাবে। তো বন্ধুরা এই হচ্ছে আমার ক্লোজিং এন্ট্রি। তবে যদি যৌথ মূলধনী কোম্পানি হয় তবে একটু ডিফারেন্স হবে এই ড্রয়িং আর নেট প্রফিট নেট লসে। যদি তেমন কোনো অঙ্ক আমাদের থাকে তো আমি অবশ্যই তার সমাধান করে দেখাবো। এবার হচ্ছে আরেকটি বিষয়, সেটা হচ্ছে রিভার্সিং এন্ট্রিস বা বিপরীত দাখিলা। এটি প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক না, তবে প্রতিষ্ঠানের পরবর্তী বছরের, অর্থাৎ যদি কোনো বকেয়া থাকে বা অগ্রিম থাকে, সেটিকে খুব সহজে নির্ণয় করার জন্য এই রিভার্সিং এন্ট্রি দাখিলা দেওয়া হয়। তো বন্ধুরা আমি এখন যে কথাগুলো বলবো ওগুলোকে তুমি একটু মন দিয়ে শোনো। এই রিভার্সিং এন্ট্রি মূলত হবে তুমি যে অ্যাডজাস্টিং এন্ট্রি করবা, অর্থাৎ যদি প্রশ্নপত্রে অ্যাডজাস্টিং এন্ট্রি করা হয় বা করতে বলা হয় এবং তুমি সেখানে যেসব এন্ট্রিগুলোর অ্যাডজাস্টিং করবা, তুমি সেই অ্যাডজাস্টিংকে জাস্ট উল্টিয়ে দিবা। মনে করো আমরা লিখলাম বকেয়া বেতনের একটি অ্যাডজাস্টিং, লিখলাম স্যালারি এক্সপেন্স ডেবিট আর স্যালারি পেয়েবল ক্রেডিট। এখন যদি প্রশ্নপত্রে আমাকে রিভার্সিং করতে বলা হয় তবে আমি জাস্ট এই পেয়েবলটাকে করে দেব ডেবিট আর এক্সপেন্স করে দিব ক্রেডিট। অর্থাৎ খুব সহজে বলতে গেলে এই অ্যাডজাস্টিংটাকে বিপরীত করলে হয়ে যাবে রিভার্সিং এন্ট্রি। তো বন্ধুরা এই যে ব্যয় অগ্রিম, ব্যয় বকেয়া, আয় অগ্রিম, আয় বকেয়া, এগুলোরই রিভার্সিং হয়, তবে ডেপ্রিসিয়েশনের কোনো প্রকার রিভার্সিং হবে না, এবং এছাড়াও ব্যাড ডেটস এরকম কোনো প্রকার রিভার্সিং এন্ট্রি হবে না। তবে আরেকটি বিষয় আছে, যদি প্রশ্নপত্রে প্রথমেই কোনো প্রকার মনে করো প্রিপেড এক্সপেন্স অর্থাৎ ব্যয় অগ্রিম, যদি কোনো প্রকার অগ্রিম ব্যয়কে প্রথমেই সম্পদ রূপে দেখানো হয় তবে সেটার রিভার্সিং এন্ট্রি হবে না। আমি আবারও বলতেছি, যদি কোনো প্রকার অগ্রিম ব্যয়কে প্রথমেই সম্পদ রূপে দেখানো হয় তবে সেটা রিভার্সিং এন্ট্রি হবে না। পাশাপাশি যদি কোনো প্রকার আয় অগ্রিমকে দায় রূপে দেখানো হয় তবে তার রিভার্সিং হবে না। শুধুমাত্র চারটা রিভার্সিং হয় না, একটি হচ্ছে ডেপ্রিসিয়েশন, হচ্ছে ব্যাড ডেটস, এরপর হচ্ছে যদি ব্যয় অগ্রিমকে বা অগ্রিম ব্যয়কে প্রথমেই সম্পদ রূপে দেখানো হয় তবে রিভার্সিং হবে না, এবং যদি যদি অগ্রিম আয়কে প্রথমেই দায় রূপে দেখানো হয় তবে এর রিভার্সিং হবে না। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের আজকের ক্লাসটি। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো। আর নেক্সট ক্লাসে আমরা অ্যাডজাস্টিং, ক্লোজিং এবং রিভার্সিং এই তিনটি বিষয়েরই অঙ্কের সমাধান তোমাদের সামনে উপস্থাপন করব, আর সেখানে আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা যেহেতু আমাদের আজকে ক্লাসের ডিউরেশনটা অনেক বড় হয়ে গেল, সেহেতু আমরা আজকে ক্লাসটিকে এখানেই শেষ করতে চাচ্ছি। তো নেক্সট ক্লাসে আমরা এই অধ্যায়ের অঙ্কের সমাধান নিয়ে তোমাদের হাজির হব। আর যদি কোনো শিক্ষার্থী বেসিক সম্পর্কে আরও জানতে চাও তবে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাও। আর আমরা যদি তেমন অনেক তোমাদের কমেন্ট পাই তবে আমরা এই অধ্যায়ের বেসিকের উপর আরেকটি ক্লাস করব, সেখানে আমরা এই অধ্যায়ের আরও যে বিষয়গুলো আমরা আজকে স্কিপ করেছি সেগুলোকে তোমাদের সামনে উপস্থাপন করার ট্রাই করব।